আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে মঞ্চে দাঁড়িয়ে আছি এবং আমাদের মঞ্চে যে সব বিজ্ঞজন আছেন এবং মঞ্চের সামনে আপনারা যারা আন্তরিকতা এবং অনেক আকাঙ্ক্ষায় এই অধিবেশনে এসেছেন, আপনাদের কাছে আমার প্রীতি ও শুভেচ্ছা। এবং আপনারা যে সময় নিয়ে এসেছেন এবং কথা শুনবেন, এই জন্য আমার আজীবনের ঋণ আপনাদের কাছে আমার থাকলো। আমি আবুল মনসুর আহমদকে নিয়ে আসলে ঠিক না বুঝে কাজ করা শুরু করি, কিন্তু যতটা পা এগুচ্ছি ততটাই মনে হচ্ছে ঠিকঠাক তাকে আমরা ধরতে পারছি না। ফলশ্রুতিতে কিছুটা এক পা এগোইতে আরেক পা পিছাই, কারণ তাকে নিয়ে কাজ করবার যে সাহস, সক্ষমতা, সততা দরকার, ব্যক্তি হিসাবে আমার কিংবা আমাদের অনেকের আছে কিনা প্রশ্ন রেখে যায়। আমরা যেমন প্রাত্যহিক জীবনে নামাজ পড়বার জন্য বলি যে নামাজের জায়গা পাকের দরকার, কাপড় পাকের দরকার, ওযু করা দরকার। আমার কাছে মনে হয় শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা, শিক্ষকতার মতো সাধনা করবার এই ধরনের বিষয় নিয়ে কথা বলবার জন্য ন্যূনতম নৈতিক মানদণ্ড মানুষের থাকা দরকার। যেমন আমরা যখন কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলি, যে লোকটি দিনের পর দিন নিজে নিপীড়নের শিকার হয়েছেন, অন্যায়ের শিকার হয়েছেন, কিন্তু মানুষের কথা বলা ছাড়েননি, আপোষ করেননি। আর সেই লোকটিকে যেসব বাংলার শিক্ষক, অধ্যাপক কিংবা আমরা কথা বলি, আমরা নানান সময়ে নানান জায়গায় আপোষ করি। এই যে যাকে নিয়ে কথা বলছি তিনি আপোষ করেননি, আর আমরা যারা নানান আপোষের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা এরকম ভিন্ন চরিত্রের মধ্যে থাকছি। আবুল মনসুর আহমদ এবং কাজী নজরুল ইসলাম দুজনেই চিন্তা এবং বয়সে খুবই কাছাকাছি মানুষ। ফলে তাদের বইয়ের নাম, তাদের চিন্তা, তাদের সাংবাদিকতা, তাদের লেখালেখি, বলার ধরন এবং জাগতিক জীবনে এই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ নিয়ে কাজের যে ক্যালিবার এবং ক্যানভাস প্রায় আনপ্যারালাল। তো আবুল মনসুর আহমদকে নিয়ে আমাদের আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ প্রায় গত 11 বছর 3টি গুরুত্বপূর্ণ কাজ করে। আমার যেহেতু এখানে হচ্ছে কথামুখ, আমাদের মূল আলোচকের কথাই শুনবো, আমি জাস্ট আমরা যে এই ধরনের কাজগুলো এটার সঙ্গে যুক্ত সেই 2টি পয়েন্ট বলে আমি শেষ করছি। আমরা যেসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের জন্য আমরা 2টি প্রতিযোগিতার কাজ করি। একটি হচ্ছে তার মৃত্যুদিনে বুক রিভিউ প্রতিযোগিতা, বই পড়ে তারা সেখানে পাঠ পর্যালোচনা লিখে, আর জন্মদিনে প্রবন্ধ প্রতিযোগিতা, যেটি গত 2 বছর ধরে আমরা বক্তৃতা প্রতিযোগিতার মধ্যে উন্নতি করেছি। এটি গত 7 বছর ধরে চলছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা পর্যন্ত প্রায় সারা দেশের 52 জন ইয়াং স্কলারকে আমরা খুঁজে পেয়েছি এই প্রতিযোগিতার মাধ্যমে। আবুল মনসুর আহমদের এই 2টি কাজ ছাড়াও আরেকটি কাজ আমরা করবার চেষ্টা করি, সময়ে সময়ে কখনো হয়ে ওঠে, বিজ্ঞজনকে দিয়ে তাদের বক্তৃতার আয়োজন করা, যেটা একাডেমিক কিংবা নন একাডেমিক সেমিনার আয়োজন করা। তো এই 3টি কাজ আমরা মূলত করছি যে আবুল মনসুর আহমদ সহ এই সময়কালে, তার সময়কালে চিন্তা মানুষের মধ্যে কিভাবে আন্দোলিত করা যায়, কিভাবে মানুষকে জাগিয়ে রাখা যায়, ওই চিন্তার বীজ বপনের জন্য কাজ করছে। আপনারা দেখবেন যে গত 1 বছর সবচেয়ে বেশি আলোচিত এবং প্রস্তাবিত নাম হচ্ছে সংবিধান, গণতন্ত্র, এই ধরনের নানান কমিশন নিয়ে আলাপ হয়েছে। আপনারা যদি খুঁজে দেখেন 72 সালের সেই সংবিধান ধরে কিংবা 54 পরবর্তী সংবিধান বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে, গণশিক্ষা, গণমাধ্যম, গণমানুষের মুক্তির বিষয়ে আমাদের আবুল মনসুর আহমদ, আহমদ সফা কিংবা আবুল কালাম শামসুদ্দিন, কামরুদ্দিন আহমদ, এই ধরনের প্রথিতযশা ব্যক্তিরা যেসব বিষয় বলে গেছেন, সমাধান দিয়ে গেছেন, সেগুলোর সমাধান করতে পারেনি বলে আমাদের 52 আসে, 69 আসে, 90 আসে, 24 আসেও, আবারও মায়ের বুক খালি হয়, আমাদের স্বপ্ন পূরণ হয় না। ফলে এই অভিভাবকদের স্বপ্নের ব্যর্থতার কারণে সন্তানরা বারবার জীবন দেয়। আজকে যে বিষয়ে আমাদের আলোচ্য বিষয়, এই বিষয়টি কেন প্রাসঙ্গিক, আমরা ওই 3 কাজের পরে এই বিষয়টি যে নির্ধারিত হয়েছে, আপনাদেরকে আবুল মনসুর আহমদ
লেখা থেকে দুই একটি উদ্ধৃতি করলে কিছুটা আপনারা পরিষ্কার হবেন। যেমন আবুল মনসুর আহমদের খুব আলোচিত কিংবা চিন্তা প্রসূত একটি প্রবন্ধের নাম হচ্ছে রাষ্ট্র শাসিত ধর্ম না ধর্ম শাসিত রাষ্ট্র। রাষ্ট্রকে কি ধর্ম শাসন করবে না ধর্ম দিয়ে রাষ্ট্র শাসন করবে? ফলে এই বিষয়ে আবুল মনসুর আহমদের অসাধারণ যে চিন্তা, সেই চিন্তার যদি বাস্তবায়ন করতে পারতাম তাহলে অলিতে গলিতে কারো গায়ে কারো হাত উঠত না। আজকে কারণে অকারণে চিন্তার দৈন্যতা কিংবা দীনতার কারণে আমরা একের উপরে অন্যে আঘাত করছি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের গায়ে হাত ওঠানো। এটার একমাত্র কারণ একের প্রতি অন্যের প্রতি সম্মান, সম্প্রীতি, মর্যাদা, অনুভূতির অনুপস্থিতির কারণে। আবুল মনসুর আহমদ ঠিক ওই বিষয়টিতে তিনি নজর দিয়েছেন। তিনি বলছেন, বাংলাদেশের জাতীয় কালচার গড়িয়া না ওঠার কারণ হচ্ছে পরাধীনতা নয়, সামাজিক বিচ্ছিন্নতা। আপনি একটা বিষয় খেয়াল করেন, এটা শুধু এখন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল নয়, প্রায় উপজেলা শহরেও উপরতলার একজন মানুষ মারা গেছেন, নিচতলে কিন্তু একটি অনুষ্ঠান হচ্ছে। আমি বলছি না তার অনুষ্ঠান বন্ধ করতে, আমি বলছি এই যে ন্যূনতম কানেকশন ফিল করা, ওইটার প্রতি অনুভূতি তৈরি হওয়া, এটা কতটা আছে আপনারা জানেন। ফলে আবুল মনসুর আহমদ বলছে, আমাদের যে জাতীয় সংস্কৃতি গড়ে উঠে নাই, এটা আমাদেরকে ব্রিটিশ শাসন করেছে, পাকিস্তান শাসন করেছে, নাকি কোনো স্বৈর শাসক 15 বছর কিংবা 20 বছর ছিল, ওইটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের মধ্যে মানুষের সম্প্রীতি বন্ধন, সামাজিকভাবে আমাদের বিচ্ছিন্ন আলাপে থাকার কারণে। একই পাড়ায় থাকে 3 ধরনের আলাপ চালু থাকে। এটা সৃজনশীলতার জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু মানবিক মর্যাদা, মূল্যবোধের জন্য তো এক থাকার কথা। আমাদের রক্তের রং লাল, আমাদের গ্রুপ তো আলাদা, আমাদের কণ্ঠ, পৃথিবীর প্রতিটি মানুষের কান্নার যে আওয়াজ প্রায় এক। পৃথিবীর প্রতিটি সন্তান যখন জন্মগ্রহণ করে কান্নার ধ্বনি এক। তাহলে গল্প তো সবার এক না? তাহলে এই গল্প যদি আলাদা হয়, এই কান্নার ধ্বনি এক হয়, তাহলে মানুষের মৌলিক চাহিদা সংকটের জায়গায় 54 বছরে আজও কেন সমাধান হলো না? ফলে এই যে আমি বলেছিলাম, আবুল মনসুর আহমদ, আবুল কালাম শামসুদ্দিন, কামরুদ্দিন আহমেদ কিংবা তাজউদ্দিন, যত যাদের নাম বলি না কেন, প্রত্যেকেরই লড়াই সংগ্রামের ন্যায্যতার ভিত্তিতে আমরা দিতে পারিনি বলে বারবার আমাদের সন্তানরা মুখোমুখি হয়, বারবার আবু সাইদদেরকে বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করতে হয়, মরেও সে অমর হয়ে যায়, কিন্তু আমাদের স্বপ্ন অধরা থেকে যায়। আরেক দুইটা উদ্ধৃতি দিয়ে শেষ করব। তিনি বলছেন, মানুষের ধর্ম উৎসব, আচার অনুষ্ঠানে, নাম নিশানায়, খোরাকে পোশাকে, আর্টে সাহিত্যে, নাচে গানে, আদবে ও কায়দায় তাদের কালচারের গণরূপ প্রতিফলিত বিকশিত হয়। কাজেই আমাদের কালচারের ঐতিহ্য ও বর্তমান এইসবের মধ্যেই সন্ধান করিতে হইবে। ফলে আজকে যে আমাদের বিষয়, আজকে যে আমাদের আলোচনা স্থান, আপনারা যদি খেয়াল করেন কালচার কোথায় চর্চা হয়, আপনি দেখবেন যে আমাদের জন্মদিনের একটা উৎসব, 7 দিনের একটা উৎসব, মারা গেলে 40 দিনের উৎসব, এটা যতটা না শহরে হয় তার চেয়ে বেশি হয় কিন্তু গ্রামে। আপনি দেখবেন যে ঢাকায় এখনো প্রায় 2.5 কোটি মানুষ থাকলেও প্রতি ঈদ এবং পূজায় প্রায় কত লক্ষ কোটি সিম ঢাকা আউট হয়, এটা কিন্তু টেলিটক কিংবা মোবাইল অপারেটররা জানায়। ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় 2.5 কোটি থাকলেও প্রায় 1.5 কোটি সিম কিন্তু আউট হয়। ফলে এই যে নারীর টানে সে বাড়ি যায়, ঈদ উদযাপন করে, রোজার পরে ঈদকে আনন্দ ভরে নেয়। ফলে এই যে সংস্কৃতির চর্চার জায়গা গ্রাম, আর সংস্কৃতিকে আবুল মনসুর বলছে সংস্কৃতির এই স্রষ্টা তাকে বাঁচিয়ে রাখে শহরের আজকের মতো এই আয়োজনগুলো। ফলে এই আয়োজকদের জন্য আমরা একটা তালি আশা করতেই পারি। আমার শেষ উদ্ধৃতি, লোকসমাজে আদর কদর মান ইজ্জত পাইতে হইলে যেমন ব্যক্তিত্বের অধিকারী হইতে হয়, তেমনি বিশ্ব সমাজে আদর কদর মান মর্যাদা পাইতে হইলে আমাদের জাতিকেও হইতে হইবে সমবেত ব্যক্তিত্বের, মানে নিজস্ব কালচারের অধিকারী। অর্থাৎ নিজস্ব কালচারের যার বোধ নেই তার সম্মান নেই। আবুল মনসুর আহমদ প্রায় তার সন্তান সহ তার অনুজদেরকে বলতেন, যেখানে সম্মান নেই বাবা কিংবা ভাই, তোমরা সেখানে যেও না।
আজকে আপনি দেখেন আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষক, আমাদের মতো যে বয়সের তরুণদের প্রতি আপনারা বাবারা ভাইরা স্বপ্ন দেখেছিলেন, আমরা আমাদের ব্যক্তিত্বের জায়গা থেকে সরে গেছি, আমরা আমাদের লোভ স্বার্থের জায়গায় সরে গেছি। ফলে কালচার আমাদের থেকে অনেক বড় অনুপস্থিত হবে। আমরা যেভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাস্তায় নেমেছি, আমরা পরে আবার আমাদের ক্লাসরুমে ফিরে যেতে পারিনি। আমরা যেসব বিশ্ববিদ্যালয়ে এই অঞ্চলে ডিসি এসপি ইউনু এসিএলএন এসেছে, তারা কতটা সম্মানবোধের অধিকারী আপনারা ভাববেন এবং দেখবেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যত আমোদে যত আয়োজন করে ফুলের শুভেচ্ছায় আসে, তারা বিদায় নেওয়ার সময় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পিছনের গেট দিয়ে পালিয়ে যায়। বলে এই যে সম্মানবোধ, এই যে তার মধ্যে নৈতিক ব্যক্তিত্বের হানি ঘটার কারণে তিনি আসেন সামনের দরজা দিয়ে, পালাতে হয় পেছনের দরজা দিয়ে। আজকের এইরকম অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে আঙিনায় দরজায় অনেক বেশি হওয়ার কথা ছিল, কেন হয়নি আপনারা ভালো জানেন। আমরা কিসের আশায় বরণ মরণ যন্ত্রণাকে বুকে ঠেলে নিয়েছি। নজরুল থাকলে হয়তো নতুন কবিতা লিখতেন। আমি একটি পরিসংখ্যান দিয়ে আমার আলাপ শেষ করছি। বাংলাদেশে ইউনিয়ন থেকে বিভাগ পর্যন্ত প্রতিটি তথ্য নির্ণয় করা হয় জাতীয়ভাবে, নাম দেওয়া হয়েছে জাতীয় তথ্য বাতায়ন। আপনারা অনলাইনে যদিও যে আপনার ইউনিয়নের নাম খুলবেন, ইউনিয়নের ওয়েবসাইট আসবে, এখানে লেখা আছে জাতীয় তথ্য বাতায়নের অধীনে প্রতিটি এলাকায় কতটি এনজিও আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, মন্দির আছে, মসজিদ আছে, এগুলোর বর্ণনা আছে। একটি জিনিস পাবেন না, কয়টি লাইব্রেরি আছে, কয়টি পাঠাগার আছে, কয়টি সাংস্কৃতিক ক্লাব আছে, জাতীয় তথ্য বাতায়নে নেই। আসেন সারা বাংলাদেশে 64টি ডিস্ট্রিক্টে 52টি পাবলিক লাইব্রেরি আছে, 3টি উপজেলায় পাবলিক লাইব্রেরি আছে, সব মিলে 57টি। এই 57টি লাইব্রেরি দুপুর 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা জানেন লাইব্রেরিতে 10টা থেকে 5টা খোলা থাকলে কে কখন যায়? 3, সারা বাংলাদেশে প্রাইভেট উদ্যোগে উমেশচন্দ্রের মতো এই ধরনের লাইব্রেরি গড়ে উঠেছে প্রায় 6500। তার মাঝে 152টির বয়স 70 থেকে 150 বছর। এই লাইব্রেরিগুলো একজন ব্যক্তিত্ববান, জ্ঞানী, মর্যাদাবান মাইনে দিয়ে একজন লাইব্রেরিয়ান না থাকার কারণে বছরের পর বছর বন্ধ থাকে। ফলে মূল সংস্কৃতি বাজেটে 1% নেই এই লাইব্রেরিগুলোর পাশে দাঁড়ানোর। জাতীয় তথ্য বাতায়নও তথ্য নেই, পাবলিক লাইব্রেরির পাশাপাশি প্রাইভেট উদ্যোগের বাঁচানোর অধিকার নেই, মূল বাজেটের 1% নেই। তাহলে সংস্কৃতি কারা বাঁচিয়ে রাখবে? আপনারা এখন ভাবতে পারেন। শুধু কি বছরে একটি গণ অভ্যুত্থানের পর এরকম সংস্কৃতি আলাপ করেই কি আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে কিংবা জাগিয়ে রাখা যাবে কিনা, সেটা প্রশ্ন আপনাদের কাছে। আমি পরিসংখ্যানটি হাজির করলাম, জাতীয় তথ্য বাতায়নে নেই, মূল বাজেটে নেই, একই সঙ্গে 6500 যে ব্যক্তিগত উদ্যোগে যেসব লাইব্রেরি গড়ে উঠেছে, এগুলাকে দেখবার মতো কেউই নেই। ফলে ঈশ্বর থাকে ভদ্রপল্লীতে, আমাদের ঈশ্বর কোথায়? আমরা কি সবাই গুলশান বনানীতে চলে যাব? আমি একটি কবিতা লিখেছিলাম, সেই কবিতার নাম ছিল যে শহরে শহীদ বেওয়ারিশ, সেই উপদেষ্টা শহরে থাকবো না। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানে প্রায় 450 শহীদ হয়েছে, যাদেরকে এখনো আইডেন্টিফাই করা যায়নি। কে কার বাড়ি কোথায়, তার মা কান্না করছে কিন্তু তার বডি কোথায়। মোহাম্মদপুরে এক কবরে 27 জনকে দাফন করা হয়েছে, কিন্তু আপনারা জানেন যে টেকনাফ থেকে তেতুলিয়া আমরা কারো নামে যদি একটা ফেসবুকে পোস্ট করা হয়, তাকে উদ্ধার করে আনা যায়। এত প্রযুক্তির পরে 2024 সালের অগাস্ট কিংবা জুলাইতে 450 মানুষ জলজন্ত দাফন করা হয়েছে, তাদের পরিচয় নেই। যে রাষ্ট্রের আইডি কার্ড থাকে সে রাষ্ট্রের নাগরিক অজ্ঞাত হতে পারে কিনা আমি জানি না। শেষ করছি ওইটা বলে, আবুল মনসুর আহমদের সেই বাক্য, জনসংস্কৃতি পরাধীনতার জন্য আমাদের এই অবস্থা হয়নি, সামাজিকভাবে আমরা বিচ্ছিন্ন বলে আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আজকে আপনারা যে এখানে এসেছেন, এই আলোচনা নতুন মাত্রা তৈরি করবে যখন আপনি আপনার পাড়ায় সংস্কৃতি নিয়ে আলাপ করবেন, আপনি আপনার পাড়ায় সংস্কৃতির বুঝে। রাজনৈতিক মতাদর্শ আমাদের থাকতে পারে, কিন্তু সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি একে অন্যের প্রতি সম্মান থাকাটা আমাদের অনেক বেশি জরুরি। তো আবুল মনসুর আহমদ সহ এই ধরনের চিন্তা যারা করেছে, মীর মোশাররফ, আবুল মনসুর আহমদ, ইসমাইল হোসেন সিরাজি, মুন্সি মেহেরুল্লাহ, এই অঞ্চলেরও অনেক কীর্তিমান আছে। আমরা তাদেরকে সবাইকে স্মরণ করে নিজেরা সমৃদ্ধ হতে চাই। চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন ছিল লাক্সের ছোঁয়া স্টার হয়ে যায়।
আমরা বিশ্বাস করি আবুল মনসুর আহমদের ছোঁয়ায় আমরা একদিন স্টার হয়ে উঠব। সবার জয় হোক, জীবনের জয় হোক।